আচ্ছা, আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখা যাচ্ছে। অনেকেই যুক্ত হয়েছো। আচ্ছা, যাই হোক। তাহলে তোমরা যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো, আজকে যেহেতু এটা একটু প্রথম অংশটা আমাদের ক্লাসের, কিছু সমীকরণ এখানে দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা ফ্রি করার কথা ছিল এবং বাকি অর্ধেক অংশটা এটা আমাদের স্টুডেন্টের জন্যই শুধুমাত্র বরাদ্দ থাকবে এবং সেটা তোমাদের আলাদা যে গ্রুপ আছে সেখানে লাইভ হবে। আচ্ছা, তাহলে যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো তোমরা ক্লাসটি শেয়ার করে দেখে দিতে পারো। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে সব জায়গা থেকেই লাইভ হচ্ছে। হ্যাঁ, যতটুকু আমি একটু চেক করে দেখতেছি, দাঁড়াও একটু ওয়েট করো সবাই। হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে মূলত আমরা ভৌত রসায়ন 2 এর অধ্যায় 2.3, আমরা ইলেকট্রোকেমিস্ট্রির 2.3টা আগে শুরু করেছিলাম এবং এটা থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসে দ্বিতীয় অধ্যায়ের ভিতরে। আর প্রথম অধ্যায় সম্পর্কে তো আমরা বলেছিলাম যে এটা হলো তোমাদের বইয়ের অর্ধেক বলতে গেলে, এবং এটা থেকেও অনেক কোশ্চেন পরীক্ষায় এসে থাকে পরীক্ষায়। তাহলে আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করব, যেগুলো যেহেতু আমাদের এগুলো হলো ধারাবাহিক ক্লাস, আমাদের যে ব্যাচে বা কোর্সে যে স্টুডেন্টরা ভর্তি আছে তাদের ধারাবাহিকতায় আজকে আমরা সম্ভবত আজকে 15 এবং 16তম ক্লাস একসাথে নেওয়ার কথা ছিল। হ্যাঁ, সরি, 16 এবং 17তম ক্লাস। আচ্ছা, তাহলে দেখি গত ক্লাসে আমরা কোথা থেকে শেষ করেছিলাম। তাহলে আমি তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম এখানে গুছিয়ে, কারণ বইয়ে কিছু ভুলভাল আছে, অনেক এলোমেলোভাবে আছে এই জিনিসগুলা। তাহলে এখানে খুব সহজভাবে আমি অনেক কয়েকবার চেক করেছি, আশা করি এখানে তেমন ভুল নেই, নেই বললেই চলে। এবং এখানে তোমাদের জন্য সুবিধার জন্য আমি বোর্ডগুলো আলাদাভাবে উল্লেখ করেছি, যাতে তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে যেগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তাহলে এই সমীকরণটা আজকে দেখাবো। তাহলে আমরা আমরা গত ক্লাসটা যেখান থেকে শেষ করেছিলাম, যে আমরা দেখেছিলাম যে এই যে কোষের তড়িৎচালক বল বা ইএমএফ নির্ণয়ের একটা পদ্ধতি। তাহলে গত ক্লাসের পিডিএফ এই বোর্ডগুলো উল্লেখ ছিল না, আমি পরে আপডেট করেছি, তোমাদের এটা পিডিএফটা দিয়েছি। তাহলে এটা দেখো তিনভাবে আসতে পারে পরীক্ষায়। একটা হলো পোগেন গ্রাফের ক্ষতিপূরণ পদ্ধতি, আবার আসতে পারে যে ইএমএফ নির্ণয়ের একটি সুবিধাজনক পদ্ধতি, এভাবে আসতে পারে। আবার আসতে পারে যে কোষের তড়িৎচালক বল নির্ণয়ের একটা পদ্ধতি ব্যাখ্যা করো। যেভাবেই আসুক, আমরা এখানে যে পটেনশিওমিটারের সাহায্যে যে একটা পদ্ধতি পড়েছিলাম এখানে খুব সহজভাবে তোমাদের গুছিয়ে দিয়েছিলাম। তোমরা এটা পড়ে এবং শেষে একটা চিত্র অ্যাড করে দিলেই এটা খুব ইজি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আজকে ক্লাসে প্রথমেই আমরা একটা সমীকরণ দিয়ে শুরু করব এবং আহ, আচ্ছা, আগের তো আমি ক্লাসের পুরো মডিউলটা বলে নিই যে আজকের ক্লাসে আমি কি কি দেখাবো, তাহলে অনেকের ক্লাসটা শুরু থেকে দেখলে সুবিধা হয় যে আজকের ক্লাসে কি কি থাকবে বা গুরুত্বপূর্ণ কোনগুলা। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা দেখাবো যে তোমার নার্নেস্টের যে সমীকরণটা আছে, এটা হলো কোষের তড়িৎচালক বল রিলেটেড বিজ্ঞানী নার্নেস্ট একটা সমীকরণ দিয়েছিল। সেই সমীকরণটার বিস্তারিত প্রতিপাদন আমরা দেখবো। এটা খুবই ইজি একটা প্রতিপাদন। তাপগতিবিজ্ঞানের থেকে এই অধ্যায়ের প্রতিপাদনগুলো তুলনামূলক ছোট এবং খুবই সহজ। ঠিক আছে, যা বুঝতে হবে, বইতে অনেকগুলো ভুল আছে, আমার এখানে মোটামুটি আমি চেষ্টা করেছি মানে একুরেট করে দেওয়ার এবং সহজ করে দেওয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা প্রথম সমীকরণটা এটা প্রতিপাদন করব। তারপর আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট সমীকরণ, যে কোষের তড়িৎচালক বল ইএমএফ এবং বিক্রিয়ার মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা পরীক্ষা অনেকবার আসছে এবং এটা আজকে পড়তে হবে। তাহলে আজকের প্রথম পার্টটায় মূলত আমরা 3টে থেকে 4টা আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব এবং এগুলো পরীক্ষায় কিছু না কিছু থাকে প্রতি বছরই। তারপর পরবর্তীটা হলো যে এনথালপির ভিতরে সম্পর্ক, এটা ছোট একটা ইকুয়েশন, এনথালপির ভিতরে সম্পর্ক, এটা আমরা বই থেকে দেখব। তারপর পরবর্তীতে হলো কোষের তড়িৎচালক বল এবং কোষে সংঘটিত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক। মানে ইএমএফ এর সাথে বুঝতে হবে যে তড়িৎচালক বল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা কি সংক্ষেপে আমরা কিন্তু ইএমএফ বলে, এটা কিন্তু অনেকে ধরতে পারে না। কোষের তড়িৎচালক বল মানে কিন্তু ইএমএফ,
পরীক্ষা অনেক সময় ইএমএফ হয়, অথবা আসতে পারে ইলেকট্রোমোটিভ ফোর্স, এভাবেও আসতে পারে। ঠিক আছে, তাহলে এইটার সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক প্রতিপাদন, এটা পরীক্ষা এভাবে আসছে। দেখো যে আমি এখানে অল্টারনেটিভ কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের প্রতিটা কোশ্চেনের সাথে দেখবা যে বোর্ডগুলো লেখা থাকে এবং অল্টারনেটিভ কি কোশ্চেন আসতে পারে এগুলো লেখা থাকে। তাহলে এটা যেহেতু বইয়ের এখানে মোটামুটি মানে গোছানো আছে এবং দেখছি কোনো ভুল নেই, তাহলে এখান থেকেই আমাদের পড়াটা সুবিধা হবে, যেহেতু তোমাদের অনেকের কাছে বই আছে এই জন্য সুবিধা হয়। তাহলে সেল বিক্রিয়ার সাম্য দুর্ভোগের সাথে সেল বিভবের সম্পর্ক, তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে আমি এটা প্রথম অংশে এই জিনিসগুলো দেখাবো এবং এগুলো সবার জন্য ফ্রি থাকবে। আশা করি তোমরা এর ভিতর থেকে একটা দুইটা কোশ্চেন কমন পেলে আশা করি এ থেকেই তোমাদের 5-10 মার্কের মতো কমন পেয়ে যাবা। তারপর আমরা পরবর্তী অংশে আমাদের স্টুডেন্টদের জন্য যারা আমাদের কোর্স এবং ব্যাচে যুক্ত আছে তাদের জন্য কিছু আলাদা ইকুয়েশন এখানে থাকবে, সমীকরণ, যে প্রতিপাদন, তারপর কিছু শর্ত, আমাদের গাণিতিক টার্মগুলো আমরা আলাদা একটা ক্লাসে দেখাবো, সেগুলোর জন্য একটা কিছু শর্ত। তারপর আমাদের কিছু কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ, যেমন আর্দ্র বিশ্লেষণ মাত্রা, তারপর এখানে কিছু টিকা হিসেবে আসে পোলারোগ্রাফি, এগুলো সব আমি এখানে সাজিয়েছি সুন্দরভাবে, এখানে কালারফুল চিত্র সহ। তারপর পোলারাইজেশন, এগুলো বইতে অতটা সাজানো নাই বা অনেক বড় করে এলোমেলোভাবে লেখা, এগুলো পরীক্ষায় লেখার সময় থাকে না, এই জন্য এখানে শর্টভাবে গুছিয়ে দিয়েছি তোমাদের। এটা 22 সালে আসছে, দেখো 13 সালে 22 সালে আসছে পোলারাইজেশন। তাহলে এগুলো দেখাবো এবং সাথে আরও কিছু জিনিস দেখাবো যেগুলো জাস্ট তোমাদের এগুলো ধারণা নিলে এগুলো এখানে এত সহজভাবে দেওয়া আছে যা তোমরা দেখলেই বুঝতে পারবো। তারপর এখানে ইলেকট্রোডের শ্রেণীবিভাগ, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ, এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এটা তারপর আমি নোট করে দিয়েছি, অনেকের আবার বুঝতে অসুবিধা হচ্ছে। তারপর আরও একটা কোশ্চেন এখানে আমি, তোমরা দেখতে পাচ্ছ পিডিএফে আমি এটা দিয়েছি অলরেডি তোমাদের, যে তড়িৎ বিশ্লেষণ কোষ একটি তড়িৎ রাসায়নিক ব্যাখ্যা। তাহলে এটা বইয়ের ব্যাখ্যাটা অত সুন্দরভাবে উপস্থাপন করেন, আমরা গতদিন দেখেছিলাম, কিন্তু আমি এটা এখানে যেটা দিছি এটা দিলে তোমার একদম পারফেক্ট একটা অ্যান্সার হবে এবং এখানে সহজভাবে সাজানো আছে। আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ কথা, এবং যদি স্ক্রিন না দেখা যায় বা আমার কথা না শোনা যায়, যারা আমার সাথে সরাসরি যুক্ত আছে গুগল মিটে আমাকে সরাসরি, তো আমি একটু ক্লাসের ধারণাটা দিয়ে নিচ্ছি কারণ অনেকের সুবিধা হবে এতে। আচ্ছা, তারপর এটা তোমরা এখান থেকে পড়তে পারো, সাথে এখানে একটা বেসিক চিত্র আছে যে আসলে কাজগুলো কিভাবে হয়, অ্যানায়ন কোনটা, ক্যাটায়ন কোনটা, অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা, এখানে চিহ্ন সহ এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। তোমরা এটা দেখলেই আশা করি বুঝতে পারবে যে ব্যাটারির প্লাস প্রান্ত, অ্যানোডটা এখানে ধনাত্মক, কিন্তু এখানে তোমার এখানে আশেকানগুলো অ্যানায়ন তার চারদিকে এসে অবস্থান করে, আর ক্যাথোড এখানে তার চার্জ মাইনাস, কিন্তু এখানে তার চারপাশে, এই জন্য তার বিপরীত চার্জ, মানে ক্যাথোডে ক্যাটায়ন আকৃষ্ট হয়ে আসে। এগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম বেসিক কিছু ব্যাপার। তারপর এখানে একটা এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইডের। তারপর ইলেকট্রোডের বর্ণনা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পিডিএফটা আমি যতগুলাই তোমাদের কোশ্চেন দিয়েছি সবগুলাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে মানে অতিরিক্ত কিছু এখন পরীক্ষার আগে আমি তোমাদেরকে পড়াচ্ছি না, যে মানে এই, তাহলে তোমরা যারা শুরু থেকে ক্লাসগুলো দেখতেছো তোমরা আশা করি এখন বুঝতে পারতেছো যে আমাদের কিভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী একদম টপিক ধরে মানে পড়াচ্ছি, গুরুত্বপূর্ণ কোশ্চেন সহ যেগুলো আমাদের দরকার। তাহলে এটা পড়ে ফেলবা। তারপর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার মনে হয় আমরা আগের ক্লাসে দেখেছি, পিএইচ নির্ণয় আমরা দেখেছি, এটা বইতে ভুল আছে, তোমরা এটা মাইনাস হবে, এখানে যেটা আছে এটাই সমাধান করবা। তারপরে পরবর্তীটা হলো তারপর আজকে আমরা আরও কিছু এক্সট্রা দেখব, যে ক্যালোমেল তড়িৎদ্বার, এটা সম্ভবত আগের দিন দেখাই নেই। তারপর কুইন হাইড্রোজেন তড়িৎদ্বার, এগুলো পরীক্ষা আসে, ঠিক হিসেবে আসে, আলাদা কোশ্চেন আছে। গৌণ সঞ্চয় কোষ, তারপর আমরা কিছু ব্যাটারি সম্পর্কে জানবো, এগুলোকে বলা হয় স্টোরেজ সেল বা সঞ্চয় কোষ বা ড্রাই সেল, ঠিক অনেক নাম আছে এগুলোর। তাহলে এগুলোর কিছু বেসিক ব্যবহার, কিছু বিক্রিয়া পরীক্ষা, এগুলো আমাদের মনে থাকবে। লেড অ্যাসিডেড সেল মানে লেড অ্যাসিডেড ব্যাটারি, বাংলায় আমরা ব্যাটারি বলতে পারি। তারপর এটা কিছু বিক্রিয়া মনে রাখতে হবে। তারপর হ্যাঁ, রিচার্জিং ডিসচার্জিং প্রক্রিয়া, কিছু অনেক বিক্রিয়া আছে। তারপর আছে নির্জল বা ক্ষারীয় সুক্রোজ, এটাও এক ধরনের ব্যাটারি বলা যায়, তার কয়েকটা টাইপ আর কি এখানে। তারপর এখানে জিঙ্ক 10, এই যে আমরা সাধারণত যে ব্যাটারিগুলো দেখি, যেমন আমাদের যে আগের সময়ের যে টর্চ লাইটগুলো ছিল, ওখানে দেখবো যে বড় বড় ব্যাটারি পাওয়া যেত বা এখনও পাওয়া যায় ছোট ছোট ব্যাটারি, ঠিক আছে। তাহলে ওগুলোর ভিতরে স্ট্রাকচারগুলো কীভাবে হয়, কোনটার সাথে কি বিক্রিয়া হয়, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে কাজ করে, এগুলোর বিস্তারিত আর কি এখানে ডায়াগ্রাম সহ উপস্থাপন করা আছে। এগুলো আজকে দেখাবো, সময় থাকলে আরও কিছু কোশ্চেন এখানে জাস্ট তোমাদের ধরিয়ে দেবো, ঠিক আছে। এই যে হাইড্রোজেন খুবই ইম্পর্টেন্ট, তারপর তরল সংযোগ পটেনশিয়াল, এটা ইম্পর্টেন্ট। তারপর লবণ সেতু মোস্ট ইম্পর্টেন্ট, টিকা হিসেবে আসে, সব ইম্পর্টেন্ট এখানে। তারপর এটা তো আজকে শুরু করবে এটা দিয়ে, ঠিক আছে। তাহলে এই হলো আজকের ক্লাসের মূল উপযোগ্য বিষয়, মানে মূল দেখানোর বিষয়। তাহলে তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই এটা রেকর্ড থাকবে, তোমাদের পরবর্তীতে যাদের মিস হবে দেখে নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা ফেসবুক থেকে যারা দেখতেছো, গ্রুপ থেকে যারা দেখতেছো, তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো, অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের 11 মিনিট। আচ্ছা, তাহলে আমরা দেখি, শুরু করি।
আচ্ছা দেখো তাহলে কোষের তড়িৎচালক বল সংক্রান্ত নার্নেস্টের সমীকরণ প্রতিপাদন, ঠিক আছে, অথবা আসতে পারে যে ইএমএফ সংক্রান্ত নার্নেস্টের সমীকরণটি প্রতিপাদন করো, অথবা আসতে পারে শুধুমাত্র যে নার্নেস্টের সমীকরণটি প্রতিপাদন করো। এভাবে আসছে অলরেডি 16 সালে এবং 20 সালে। তাহলে আমরা দেখি এখানে বেসিক ব্যাপার কি আছে। তাহলে কোনো কোষের তড়িৎচালক বল কোষের সংঘটিত বিক্রিয়ার মুক্ত শক্তির সাথে সম্পর্কিত। এটা একটা আলাদা ইকুয়েশনও আছে, আমরা সলভ করব যে মুক্ত শক্তির সাথে সম্পর্ক কিভাবে, এটার ইকুয়েশন একটা আছে। তাহলে আমরা জেনে রাখি যে কোষের যে ইএমএফ বলটা আছে বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা আছে সেইটা আসলে কিসের সাথে সম্পর্কিত, তোমার মুক্ত শক্তি ডেল জি এর সাথে সম্পর্কিত। আচ্ছা, তাহলে আবার কোনো বিক্রিয়ার মুক্ত শক্তির পরিবর্তন, মুক্ত শক্তি মানে ডেল জি, তাপমাত্রা ও বিক্রিয়ক ও উৎপাদ সমূহের ঘনমাত্রা বা অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত। কি বলছে একটু খেয়াল করো, মুক্ত শক্তির পরিবর্তন আচ্ছা হ্যাঁ, তোমরা ক্লাসগুলো লাইভ করা ট্রাই করবা, কারণ লাইভে যতটা তোমাদের মনোযোগ থাকবে, মানে আমি সরাসরি তোমাদের সাথে কথা বলতেছি, রেকর্ডে কিন্তু ওরকম মনোযোগ থাকবে না। হয়তো তোমরা মোবাইল মানে দেখতেছো, হঠাৎ করে ক্লাসটা চলে গেল বা এরকম, তাহলে অন্যদিকে চলে যাওয়ার চান্স থাকে। কিন্তু এখানে যেহেতু আমি সরাসরি কথা বলতেছি, ক্লাসটা লাইভ চলতেছে, এখনকার মনোযোগ মানে ওই থেকে কম মানে বেশি থাকবে। আচ্ছা, তাহলে কিসের কিসের সম্পর্কিত আমরা দেখি। মুক্ত শক্তির তাপমাত্রা, বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের, মানে বিক্রিয়াটার বিক্রিয়ক যেটা থাকবে, উৎপাদ যেটা থাকবে, এদের ঘনমাত্রা বা অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা ভরক্রিয়ার সূত্রে, যে তোমরা প্রথম বর্ষে পড়ে আসছো, যে ভরক্রিয়ার সূত্রে আমরা যখন কোনো বিক্রিয়ার ভরক্রিয়ার সূত্র অনুযায়ী লিখতাম, তখন মূলত ঘনমাত্রা আকারে লিখতাম। ধরো এ প্লাস বি এরো চিহ্ন দিয়ে যদি আমরা সি প্লাস ডি, তখন এটা যদি আমরা লিখতাম, তখন এরকম করে লিখতাম যে উৎপাদের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, এরকম করে আমরা সচরাচর লিখতাম। এগুলো তোমরা সবাই পারো আশা করি। কিন্তু এই যে ইলেকট্রোকেমিস্ট্রিতে মূলত এই যে উচ্চতর যে আলোচনাগুলো আছে, এই ক্ষেত্রে তোমার মূলত অ্যাক্টিভিটিটা ব্যবহার করা হয়। মূলত এই থার্ড ব্র্যাকেট না আমরা ঘনমাত্রাদের না বুঝি, আমরা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, কিন্তু ওই কনসেপ্ট ওই একই বা আগের মতোই। এটা তোমরা একটু মনে রাখবা, জাস্ট একটু তোমার চেহারাটা একটু চেঞ্জ হবে, আর কিছুই না। জাস্ট আমাদের ঘনমাত্রা না ব্যবহার করে আমরা অ্যাক্টিভিটি ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এটি আমরা বলেছি। তাহলে কোষের তড়িৎচালক বলকে প্রমাণ কোষ তড়িৎচালক বল বলা হবে যদি ওই কোষের অভ্যন্তরে সংঘটিত বিক্রিয়ার বিক্রিয়ক উৎপাদ সময়ের সক্রিয়তা একক মানের হয়। একক মানের বলতে যদি এক হয়, তখন এটাকে আমরা প্রমাণ কোষ তড়িৎচালক বলতে পারবো। আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দেখেছিলাম যে এইটার সাপেক্ষে কোনো একটা তড়িৎদ্বারের কি বের করা হয়, ইএমএফ বল বা তড়িৎচালক বল, বা এটার সাপেক্ষে মানে অনেক মান বের করা যায়, আমরা দেখেছিলাম। ওইটাকে প্রমাণ হিসাবে ধরে আর একটাকে রেখে বসিয়ে দিলেই, আমরা বিয়োগ করলেই আমরা একটা মান পেয়ে যাই, ঠিক আছে। তাহলে প্রমাণ এটাকে বলা হয়। তাহলে প্রমাণটার মান জানা থাকে আর কি। তাহলে এখানে সক্রিয়তাটা একক মানের হয়, যেটা আর কি প্রমাণ তড়িৎচালক বল যে কোষটাকে আমরা ধরে নিব সেইটার মান এক হবে, বিক্রিয়ক এবং উৎপাদের ওর ভিতরে যে বিক্রিয়াটা হবে সেটার। তাহলে একে ইনট দ্বারা প্রকাশ করা। তাহলে ইনট হলো মূলত আমরা কি, ওই যে প্রমাণ যে তড়িৎচালক বল বিশিষ্ট যে কোষটা আছে বা সেলটা আছে, সেই সেলটার আমরা শক্তিটাকে আমরা ইনট দ্বারা প্রকাশ করে নিলাম। এটা আগে একটু ধরে নিচ্ছি। তাহলে কারো কাছে যদি ব্যাখ্যা কঠিন মনে হয়, আমি আবার বলতেছি, তোমাদের ভৌতর ক্ষেত্রে আমি এটা বলি প্রায়, যে ব্যাখ্যা অনেকের কাছে ব্যাখ্যা মুখস্থ করতে যায়, এগুলো মুখস্থ করার কিছু না, আসলে এটা জাস্ট একটু মানে ব্রিফিং দিয়ে আমরা যা সমীকরণটা শুরু করতে। কারণ পরীক্ষার সময় ধরো তোমার কিছু মনে নাই, বা এখন বা ওখানে কি লেখছো বা বইতে কি পড়ছো এত কিছু মনে নাই, তখন সমীকরণটা শুধু মনে আছে, তখন তুমি চাইলে এখান থেকে মনে করি বা ধরে দিয়ে শুরু করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে শুরু করলেও হয়ে যাবে। জাস্ট এটা বোঝার জন্য আমাদের একটু ডিটেলস পড়তে হয়। আচ্ছা, তাহলে এখন একটা বিক্রিয়া আমরা কল্পনা করি। বিক্রিয়াটা দেখো, এ বি আর একটা মাঝখানে উভমুখী চিহ্ন আছে, এটা হলো সিডি। এখানে এ ছোট হাতের যে চিহ্নগুলো আছে, এগুলো দ্বারা মূলত আমরা বোঝাচ্ছি যে বিক্রিয়ায় ব্যবহৃত অণুর সংখ্যা, ঠিক আছে। ধরো এখানে ক্লোরিন যদি ব্যবহার করি Cl2, তাহলে 2Cl2। ধরো এই অণুর সংখ্যাটা আমরা মূলত এখানে ছোট হাতের এই যে স্মল লেটারগুলো দ্বারা প্রকাশ করতেছি। আর এবিসি ক্যাপিটাল লেটারগুলো দিয়ে আমরা মূলত এখানে যে বিক্রিয়ক বা এখানে যে উৎপাদ থাকবে তাদেরকে আমরা প্রকাশ করতেছি। খুবই সহজভাবে এখানে সাজাইছি, আশা করি তোমরা একবার দেখলে বা খাতায় লিখে ফেললে এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে দুইটা কল্পনা করব মুক্ত শক্তি, একটা হলো প্রমাণ অবস্থায় মুক্ত শক্তি, আর একটা হলো সাধারণ অবস্থায় মুক্ত শক্তি। তাহলে মুক্ত শক্তির সাথে তোমার তড়িৎচালক বলের যে একটা, এই যে কোষ বিভবের বা তড়িৎচালক বলে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা একটু পরে প্রতিপাদন করব। সেটা হলো তোমার ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই।
এটা মনে রাখতে হবে, এটা সূত্র, এটা আমরা দেখব কিভাবে আসছে এটা। তাহলে আপাতত এই সমীকরণে আমরা দেখি যে ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট, যেহেতু এখানে আমরা প্রমাণ অবস্থায় বলছি, প্রমাণ অবস্থায় বলার জন্য আমরা এখানে নট একটা চিহ্ন যে আলাদা করে চেনার জন্য এটা দিয়ে নিলাম। তাহলে সাধারণ অবস্থায় ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই। আচ্ছা, তাহলে দেখো যে কোনো তাপমাত্রায় মুক্ত শক্তির পরিবর্তনকে প্রমাণ অবস্থা এবং বিক্রিয়ার কোশেন্টের মাধ্যমে প্রকাশ করা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো যে কোনো একটা তাপমাত্রায় মুক্ত শক্তির পরিবর্তনকে প্রমাণ অবস্থা, এটা মূলত একজনের একটা সূত্র, এটা হলো ভ্যান টপের বিক্রিয়া সমতাপ অনুযায়ী আমরা একটা সূত্র পেয়েছিলাম। এটা একটা আলাদা আবার প্রতিপাদন আছে এখানে, এই সমীকরণের জন্য তোমরা সূত্রটা মনে রাখবে যে ভ্যান টপের সমতাপ অনুযায়ী, এটা বললে এখান থেকে শুরু করলে হয় সরাসরি, ভ্যান টপের সমীকরণ অনুযায়ী আমরা জানি, তারপর তুমি বাকিটা এখানে লিখবে। আচ্ছা আচ্ছা, তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, আশা করি তোমাদের পরিচিত যারা আছে ক্লাসটা থেকে সবাই উপকৃত হবে। এবং এই ক্লাসটা থেকে আশা করি তোমরা অনেক কিছুই কমন পেয়ে যেতে পারো, যে সমীকরণগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া অনেকেই প্রতিনিয়ত আমাদের ইনবক্সে পেজে নক দিয়ে থাকো যে আমাদের কোর্স সম্পর্কে। এখন শেষ মুহূর্তে আসলে শুধু পেইড ব্যাচ না, এখন শুধু কোর্স আছে, তোমরা যারা ভর্তি হতে চাও প্রতি সাবজেক্ট 990 করে ভর্তি হতে পারবা, এছাড়া আর এখন আর ব্যাচে ভর্তি নিচ্ছি না আর কি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সমতাপ অনুযায়ী আমরা এই সূত্রটা মনে রাখবো যে আচ্ছা, তাহলে এই সূত্রটা দেখো একটু, সূত্রটা হলো ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস আর টি লন কিউ। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখবো, এখানে যেরকম আছে তোমরা এভাবেই করবা, এর বেশি পেঁচানো দরকার নেই, এখানে আমি সহজভাবেই তোমাদের জন্য উপস্থাপন করেছি। আচ্ছা, তাহলে দেখো এটা এটা হলো কি ভ্যান টপের বিক্রিয়ার সমতাপ অনুযায়ী যে সমীকরণটা ছিল সেইটা। আচ্ছা, তাহলে এটা কি ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস আর টি লন কিউ, তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা পরবর্তী চলে যাই, এখানে দেখো এই যে কিউটা, এই কিউ দ্বারা মূলত তোমার বিক্রিয়ার কোশেন্ট বোঝানো হচ্ছে। ঠিক আছে, মূলত এখানে যে বিক্রিয়ক এবং উৎপাদের যে পদার্থগুলো আছে এদের তোমার ঘনমাত্রা বা সক্রিয়তা আমরা বলতে পারি যে এদের অনুপাত। ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু দেখাচ্ছি তোমাদের বিস্তারিত। আচ্ছা, এটা ওই ভরকিরের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, আমি একটু দেখাচ্ছি তোমাদের। মূলত এর সক্রিয়তার অনুপাত আমরা বলতে পারি যে বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয়তার অনুপাত, আর দুইটা স্লাইড একসাথে করলে আমাদের সুবিধা হবে। এই যে ঠিক আছে। আচ্ছা, এখন ওখানে আমরা যে বিক্রিয়াটা লিখেছিলাম, বিক্রিয়াটা একটু আবারও লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, বিক্রিয়াটা আবার একটু লিখি সিসি প্লাস ডি ডি। আচ্ছা, এই যে বিক্রিয়া, তাহলে এটাকে এই যে কিউটা, এখানে এই কিউ এর আবার আলাদা একটা তোমার ফর্মুলা আছে বা মান আছে, কিউ মানে কোশেন্ট, কোশেন্ট মানে এখানে এই যে বিক্রিয়ক এবং উৎপাদের এদের সক্রিয়তার একটা অনুপাতের গুণফল আমরা বলতে পারি। যে এখানে দেখো বিক্রিয়কের গুণফল সক্রিয়তার গুণফল ভাগ উৎপাদের সক্রিয়তার গুণফল ভাগ বিক্রিয়কের সক্রিয়তার গুণফল। কিন্তু আমরা ভরকিরের সূত্র অনুযায়ী আমরা ঘনমাত্রা নিয়ে করছিলাম, কিন্তু এখানে করব সক্রিয়তা নিয়ে, আর কিছুই না, বাকি সবই সেম। তাহলে সক্রিয়তাকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করব, এই যে হলো সক্রিয়তা। তাহলে দেখো প্রথমে আমরা এটা লিখব, তুমি প্রত্যেকটার এ লিখতে পারো, এ সি ইন্টু, দেখো এটা ফর্মুলাটা বুঝতে হবে, এ সি এ ডি। আচ্ছা, এইটা দ্বারা আমি কি বুঝালাম, দেখো এ সি দ্বারা বুঝালাম যে এখানে উৎপাদের এই যে সি এর সক্রিয়তা। ঠিক আছে, আর এ ডি দ্বারা বুঝালাম আমি এই যে উৎপাদের যে ডি ছিল, এই যে ডি একটা ধরো এখানে যে কোনো একটা পরমাণু বা যৌগ, এর সক্রিয়তা হলো ডি। আচ্ছা, এখন এটা দেখো কিভাবে লিখছে, এটা একটু বড় করে লিখতে হবে, কিন্তু এই ডিটা আর উপরে যে পাওয়ারটা হিসাবে বসবে এর সাথে যে এই যে অনুর সংখ্যা ছিল যতটা, সেই ততটা এখানে পাওয়ার হিসেবে বসে যাবে। ভরকিরের সূত্র অনুযায়ী এভাবে আমরা জানি, এভাবে বসাতে হয়, তোমরা এগুলো করে আসছো। তাহলে এখানে ধরো এখানে পাওয়ার আছে কি, বা বিক্রিয়ক তোমার অনুর সংখ্যা কত আছে, দেখো এতে অনুর সংখ্যা আছে এ পরিমাণ, তাহলে এখানে আমাদের সি এতে অনুর সংখ্যা আছে সি পরিমাণ, তাহলে ছোট হাতের সি হবে উপরে। তারপর এখানে ডিতে অনুর সংখ্যা ডি পরিমাণ, তাহলে ডি হবে উপরে। তারপর আমরা নিচে লিখব কি, বিক্রিয়কের সক্রিয়তার গুণফল। তাহলে দেখো সক্রিয়তা এ, কার সক্রিয়তা, আমরা এ এর সক্রিয়তা,
তাহলে এর উপরে পাওয়ার কত হবে, এর সাথে যে অনুসংখ্যা ছিল সেইটা ইনটু বি এর সক্রিয়তা এ, বি উপরে পাওয়ার হবে সেই বি। এভাবে করে জাস্ট সক্রিয়টা তোমরা সাজাও, এগুলো খুব ইজি, জাস্ট একবার তোমরা প্র্যাকটিস করো। এখন দেখো এখানে যে কিউ এর মানটা, এই কিউ এর মানটা 1 এবং 2 নং সমীকরণে সমীকরণের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে দেখো 1 এবং 2 নং থেকে আমরা যে মানগুলো পাইছি দেখো, এই যে এন এফ ই, তারপর এন এফ ই, এই যে একই মান, মূলত একটা হলো প্রমাণের ক্ষেত্রে আর একটা হলো সাধারণ অবস্থায়। তাহলে এই মান দুইটা আমরা কি করবো, এখানে ডেল জি আর ডেল জি নটের জায়গায় বসিয়ে দেবো, আর কিউয়ের জায়গায় কিউয়ের যে আসল রূপটা সেটা আমরা লিখে দেবো। এই যে দেখো, তাহলে এই যে ডেল জির পরিবর্তে কি বলছে, ডেল জির পরিবর্তে বলছে এন এফ ই, আর ডেল জি নটের পরিবর্তে বলছে এন এফ ই নট, আর বাকি সব আগের মতোই প্লাস আর টি লন। আর কিউ এর জায়গায়, যেহেতু কিউ সমান আমরা এটা লিখতে পারি, কিউ এর জায়গায় কিউ এর মানটাকে আমরা বিস্তারিতভাবে লিখে দিলাম। অনেক বইতে এটা লেখে না, অনেক বইতে তারা এভাবে কিউ আকারে লিখে দেয়, অথবা এরকম করে অনেক জায়গায় লিখে দিতে পারে এ বাই বি, এরকম করে অনেক জায়গায় রেখে দেয়। ঠিক আছে, তাহলে তোমাদের সব থেকে ভালো উপায় হলো এটা সক্রিয়তা দিয়ে এরকম করে দেখিয়ে দেওয়ার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন দেখো সম্পূর্ণ যে এখানে যে বিক্রিয়াটা পাইলাম মান বসানোর পরে, এইটাকে আমরা যদি মাইনাস এন এফ দ্বারা ভাগ করি, ঠিক আছে, এটা সরলীকরণ করার জন্য আমরা মানে শেষ ফাইনাল যে বিক্রিয়াটা নার্নেস্টের যে সমীকরণটা পাওয়ার জন্য আমরা কি করলাম, উভয় পক্ষকে মাইনাস এন এফ দ্বারা ভাগ করলাম। এই যে দেখো এন এফ দ্বারা ভাগ করলে দেখো এখানে এটা এন এফ দ্বারা ভাগ হবে, এটা এটা সবগুলাই কি হবে, এন এফ দ্বারা ভাগ হবে। তাহলে এখানে কি কি থাকে তাহলে আমরা দেখি। এখানে এনএফ এনএফ এখানে ভাগ করলে 1 হয়ে যায় বা কাটাকাটি হয়ে যায়। তারপর এখানে এনএফ এনএফ কাটাকাটি হয়ে যায়, থাকে শুধু ই নট। তারপর এখানে তোমার এগুলো থেকে যায় সব। তাহলে দেখো এই যে এখানে মাইনাস আর এই প্লাস, এটা কি হয়ে যাবে, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে শুধু থাকে ই, সেই ইটা আমি এখানে লিখছি। এখানে থাকে ই নট, সেই ই নটটা আমি এখানে লিখছি। আর সাথে এখানে কি আছে, আর টি বাই এনএফ। ঠিক আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। আর লন আর বাকি এখানে যা ছিল সব হুবহু আগের মতোই তোমার বসে গিয়েছে। তাহলে এই যে ফাইনাল যে আমরা ইকুয়েশনটা পেলাম, এটাই মূলত নার্নেস্টের সমীকরণ। খুবই ইজি। তোমরা আগের অধ্যায়ে তো অনেক বড় বড় ইকুয়েশন তোমাদের দেখেছিলাম, কিন্তু এই অধ্যায়ের ইকুয়েশনগুলো দেখবা যে তুলনামূলক খুবই ইজি। হয়তো একটা দুইটা সূত্র তোমার মনে রাখতে হতে পারে, এই আর কিছুই না। ঠিক আছে, আশা করি এটা তোমাদের সমস্যা হবে না। লাইভে সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা দেখি আরো কিছু সমীকরণ দেখিয়ে, তারপর দেখো আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, সেটা হলো বিক্রিয়ার তড়িৎচালক বল ইএমএফ এবং মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক প্রতিপাদন। ঠিক আছে, তাহলে ইএমএফ এটা পরীক্ষা ভাবে আসতে পারে ইএমএফ এর সাথে মুক্ত শক্তির সম্পর্ক প্রতিপাদন, অথবা আসতে পারে যে ইএমএফ এর সাথে ডেল জি এর সম্পর্ক প্রতিপাদন, এভাবে পরীক্ষায় আসতে পারে। দেখো অনেকবার পরীক্ষা আসছে, আমি বোর্ডগুলো এখানে আলাদাভাবে তোমাদের জন্য অ্যাড করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে কিছু তাত্ত্বিক ব্যাপার আছে, এটা তাত্ত্বিকভাবে এটা খুব সহজে ইজিলি সলভ করা যায়। এটাও খুব ছোট একটা ইকুয়েশন, জাস্ট এখানে কিছু মানে ব্যাখ্যা আছে রিলেটেড, এভাবেই আর কি প্রতিপাদন করাটা সহজ। তাহলে দেখো কোনো একটি তড়িৎ রাসায়নিক কোষে সংঘটিত স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়ার ফলে, তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবেই হয়। ঠিক আছে, শক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। আমরা দেখেছিলাম আগের দিন একটা তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে কি হয়, আর আরেকটা আছে সেটা আলাদা। আচ্ছা, তাহলে এই শক্তি রূপান্তর তাপগতিবিদ্যার নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, যেখানে গিবস মুক্ত শক্তি এবং কোষের তড়িৎচালক বলের মধ্যে সরাসরি একটি সম্পর্ক বিদ্যমান। একটু আগে আমরা এই সম্পর্কটা দেখে আসছি, যে ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই। এটি আমরা এখন কি করব, এর যে মানে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো দ্বারা আমরা প্রতিপাদন করবো, আর কিছুই না। তাহলে দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াকৃত সর্বোচ্চ কার্যকর কাজ। এখন তোমাদের কাছে যদি কারো এই কথাগুলো অনেক বড় মনে হয়, তাহলে তুমি সরাসরি এখানে চলে যাবে, উপরে হেডিংটা দিয়ে সরাসরি যে আমরা জানি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী ডব্লিউ ম্যাক্স ইকুয়াল টু মাইনাস ডেল জি। ঠিক আছে, কারো কাছে যদি এগুলো বেশি মনে হয় সেক্ষেত্রে, তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াকৃত সর্বোচ্চ কার্যকর কাজ ডব্লিউ ম্যাক্স হলো সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তনের ঋণাত্মক মানের সমান। তাহলে এটা আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কনসেপ্ট থেকে পেয়েছিলাম। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, ডব্লিউ ম্যাক্স মানে সর্বোচ্চ
কার্যকর কাজ, মানে যে কাজটা সে সর্বাধিক যে কাজটা সে কাজে কনভার্ট করতে পারছে, ঠিক আছে, যে শক্তিটা আর কি। আচ্ছা, সেটা হলো ডব্লু ম্যাক্স ইকুয়াল টু মাইনাস ডেল জি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে একটি তড়িৎ রাসায়নিক কোষে সম্পাদিত কাজ হলো বৈদ্যুতিক কাজ। তাহলে আমরা জানি একটা তড়িৎ রাসায়নিক সেলে কি হয়, আসলে এখানে বৈদ্যুতিক কাজ হয়, রাসায়নিক শক্তিটাকে সে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে, এটা এই জন্য বলছি বৈদ্যুতিক কাজ। তাহলে আমরা জানি বৈদ্যুতিক কাজ হলো স্থানান্তরিত মোট বৈদ্যুতিক চার্জ এবং বিভব পার্থক্যের গুণফল। তাহলে বৈদ্যুতিক কাজ যখন আমরা কল্পনা করব, তখন এখানে এটা কিভাবে বের করো তুমি কাজটা, অন্যান্য কাজের তো আলাদা সূত্র আছে, যে আমরা ফিজিক্সে তো পড়ছিলাম ডব্লিউ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে, বল ইন্টু সরণ। কিন্তু এটা যখন বৈদ্যুতিক কাজ হবে, সেটার ক্ষেত্রে সূত্র হলো চার্জ বাই বিভব পার্থক্যের গুণফল, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক কাজের সূত্র হলো মোট স্থানান্তরিত চার্জ ইন্টু কোষের ভিতরে যে বিভব থাকবে সেই বিভবটার গুণফল সমান। তাহলে ডব্লিউ ইএলইসি, ইএলইসি মানে ইলেকট্রিসিটি, এটা সংক্ষেপে আমি ইএলইসি এটা লিখেছি। তাহলে মোট স্থানান্তরিত চার্জ ইন্টু সেল পটেনশিয়াল বা কোষের বিভব। আচ্ছা, তাহলে দেখো যদি একটি জারণ বিজারণ বিক্রিয়া এ সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হয়, এখন বিক্রিয়াটা যদি আমরা তো জানি না এখন কতটুকু ইলেকট্রন স্থানান্তরিত হবে, যদি আমরা ধরে নিলাম যে এন সংখ্যক ইলেকট্রন যদি স্থানান্তরিত হয়, তাহলে 1 মোল বিক্রিয়ার জন্য স্থানান্তরিত চার্জ হবে, তাহলে এনটা আমরা ধরে নিলাম যে এখানে এন সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হবে, তাহলে এর মোট স্থানান্তরিত চার্জ হবে এন ইন্টু এফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 মোলের জন্য তার সূত্র হবে এন ইন্টু এফ। এন মানে কি, ইলেকট্রনের স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা, কয়টা ইলেকট্রন ওখান থেকে এক জায়গা থেকে এক জায়গায়, অ্যানোড থেকে ক্যাথোডে বা ক্যাথোড থেকে অ্যানোডে, এভাবে কয়টা গেছে সেইটার সংখ্যাটাই হলো এন, ঠিক আছে। আচ্ছা, আর এফ হলো তোমার এখানে ফ্যারাডে ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এখানে বিস্তারিত লিখেছি, তোমরা এ মান না লিখলেও হবে, তোমরা বললেই হবে, এখানে সাইড নোট করে সূত্রটা লিখে এখানে সাইড নোট করে লিখবো, আমি এখানে পাশে লিখেছি, ইলেকট্রনের মোল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বললেই হয়। তারপর এফ মানে ফ্যারাডে ধ্রুবক, তারপর তোমার ই সেল, সেল দ্বারা আমি বোঝাচ্ছি তড়িৎচালক বল, কোষের বিভব হলো তার তড়িৎচালক বল, আর সম্পাদিত বৈদ্যুতিক কাজকে আমি বুঝাইছি যে ডব্লিউ ইএল ইসি। আচ্ছা, তাহলে দেখো এই যে কোষের বিভবটাই মূলত কি, তার ভিতরে তড়িৎচালক বলটা আছে, যে ই সেল, এইটাই মূলত কি তার কোষের বিভব। তাহলে এখন সম্পাদিত কাজ কত হবে, ডব্লিউ ই ইলেকট্রিসিটি। তাহলে এই যে এখানে আমরা সূত্রটা কি ধরেছিলাম একটু খেয়াল করো, আগে সূত্রটা কি ধরেছিলাম, যে স্থানান্তরিত চার্জ ইন্টু কোষের বিভব। এখন কোষের বিভব যদি ই সেল হয় এবং চার্জের সংখ্যা যদি এন এফ হয়, তাহলে আমরা এটা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এখানে দেখো, এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো তো, ডব্লিউ ইলেকট্রিসিটি ইকুয়াল টু এন এফ ই সেল, ঠিক আছে। তাহলে এন এফ ই সেল এরকম পেয়ে গেলাম আমরা, সম্বোধিত বৈদ্যুতিক কাজ একটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখো স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে, যে বিক্রিয়া মানে আপনা আপনি হয়, এটা অটোমেটিকলি হয়ে থাকে, এটা বাইরে থেকে আর কিছু সংযোগ দিতে হয় না, তড়িৎ রাসায়নিক কোষ যেগুলো আছে এগুলো অটোমেটিক্যালি কি হয়, বিক্রিয়াটা হয়ে অটোমেটিক এখান থেকে কারেন্ট সাপ্লাই হয়, কারেন্ট তৈরি হয়, এটা হলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আমরা গত ক্লাসে পার্থক্য দেখেছিলাম, আচ্ছা ওখানেও লেখা ছিল। সর্বোচ্চ কার্যকর কাজ, ডব্লিউ ম্যাক্স হলো বৈদ্যুতিক কাজের সমান। তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় তার কার্যকর কাজও যত হবে, তার বৈদ্যুতিক কাজ ওই একই পরিমাণ হবে, ঠিক আছে। এটা হলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার এক ধরনের শর্ত বলতে পারো। আচ্ছা, তাহলে তার সর্বোচ্চ কাজটাই মূলত তার কি, বৈদ্যুতিক কাজ। তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ ম্যাক্স ইকুয়াল টু ডব্লিউ ইলেকট্রিসিটি। তাহলে এখন যে মানগুলো আমরা পেলাম, তাহলে 1 নং এবং 2 নং থেকে পাই সমীকরণ 1 এবং 2। তাহলে এখানে 1 নম্বর এটা ধরেছিলাম যে মাইনাস ডেল জি, আর 2 এ ধরেছিলাম কি, ইলেকট্রিসিটি ইকুয়াল টু মাইনাস এন এফ সেল। তাহলে এই দুইটার মানটাকে কি করবো, আমরা কম্পেয়ার করবো, কারণ দুইটা যেহেতু সমান, ডব্লিউ ম্যাক্স এবং ডব্লিউ ইলেকট্রিসিটি সমান, তাহলে আমরা দুইটাকে লিখতে পারি কি, মাইনাস ডেল জি ইকুয়াল টু এন এফ ই সেল। আমাদের কিন্তু মেন সমীকরণ আমরা চলে আসছি, ঠিক আছে, শেষ, খুবই ইজি। তাহলে 1 এবং 2 নং সমীকরণ থেকে পাই মাইনাস ডেল জি ইকুয়াল টু এন এফ সেল, সরি এন এফ ই সেল, মানে বিভবটাও তো লিখতে হবে, এন এফ ই সেল, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে যারা আমার সাথে সরাসরি গুগল মিটে যুক্ত আছো, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে গেলে তোমাদের আরেকটা ক্লাস থাকবে হলো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে একটা ক্লাস, হয়তো এখন না নিলেও আমি
দেখাবো। এটা গুছাতে হবে একটু, বইয়ে আহ, দেখতে হবে, বইয়ের জিনিসগুলো ভুল থাকে প্রায়, এই জন্য অনেকেই কনফিউশন হয় এই জিনিসগুলো। তাহলে আমি আগে তোমাদের একটা পিডিএফ রেডি করার ট্রাই করবো, আমি একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরে। আচ্ছা, তাহলে এটা সূত্র নিয়ে আলাদা একটা পিডিএফ থাকবে, এবং পরবর্তীতে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখে আলাদাভাবে মানে পিডিএফ করা যায় কিনা, অথবা বইয়ে যদি অ্যাকুরেট থাকে আমরা বই থেকে দেখাবো। আর এরপরে আমাদের থাকবে 2.1 এবং 2.2, এগুলো খুবই ছোট ছোট অধ্যায়, এবং এখানে 2.2টায় কিছু কোশ্চেন আছে, তাত্ত্বিকমূলক কোশ্চেন, এগুলো আশা করি তোমাদের একবার দেখাই দিলেই পেরে যাবে। সমীকরণ খুবই কম আছে, থাকতে পারে অল্প কিছু সমীকরণ, প্রথম অধ্যায়ে কিছু আছে। আচ্ছা, একটা দুইটা থাকতে পারে। আচ্ছা, ম্যাক্সিমাম কোশ্চেনই হলো তাত্ত্বিক, এগুলো তোমরা পড়ে ফেলবা, যেগুলো তোমরা বুঝতে পারতেছো এগুলো পড়ে ফেলবা, তারপর আমি এগুলো গুছিয়ে দেওয়ার ট্রাই করবো তোমাদের, দেখি। আর ম্যাক্সিমাম আমাদের যে প্রথম অধ্যায় আমাদের প্লাস 90% প্লাস আমাদের কমপ্লিট। একটা দুইটা ক্লাস রেখেছি, কারণ যে কোশ্চেনগুলো বাদ আছে বা তোমাদের কাছে মনে হবে যে মানে পড়ানো হয়নি, সেগুলো দিলে ওগুলো নিয়ে আলাদাভাবে ওই ক্লাসগুলো আর কি নিব এই জন্য। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে দেখো, উভয় পক্ষকে আমরা যদি -1 দ্বারা গুণ করি, তাহলেই মূলত আমরা চূড়ান্ত যে সম্পর্কটি আমরা এখানে পেয়ে যাই, সেটা হলো ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই সেল। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্ম, সমীকরণ, শর্ত কিছু না কিছু পরীক্ষায় থাকে, অথবা টিকা। ঠিক আছে, তাহলে তাৎপর্যটা মূলত এই বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা এখন শর্ত কি হলে, কোনটার মান কত হলে, জিরোর থেকে বেশি হলে, আর ডেল জি এর মান যদি জিরোর থেকে ছোট হয় সেক্ষেত্রে স্বতঃস্ফূর্ত বিক্রি হবে, আর ইসেলের মান যদি জিরোর থেকে ছোট হয়, ডেল জি এর মান যদি জিরোর থেকে হয় সেক্ষেত্রে অতঃস্ফূর্ত বিক্রি। আমাদের ম্যাথমেটিক্যাল করার সময় অনেক সময় আসবে যে আসতে পারে যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কি না ব্যাখ্যা করো, ঠিক আছে, তখন এই শর্তগুলো আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, তাহলে এইগুলো তোমরা একটু দেখে নিবা। তাহলে যদি প্রমাণ অবস্থায় সংঘটিত হয় বিক্রিয়াটা, এবং এর তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, বায়ুমণ্ডলীয় চাপ যদি 1 atm থাকে, অথবা 1 মোলার ঘনত্ব থাকে, এবং তাহলে সম্পর্কটি হবে এই যে এইমাত্র যেটা প্রতিপাদন করলাম সেই সম্পর্কটা, ডেল জি মাইনাস এন এফ ই নট সেল। ঠিক আছে, এই। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীগুলো এখন জাস্ট তোমরা ধরেই দিলে এগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। তারপর দেখো, কোষের তড়িৎচালক বল এবং বিক্রিয়া এনথালপির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, ইএমএফ, ইএমএফ এর সাথে ডেল এইচ এর সম্পর্ক, ইএমএফ এর সাথে কার সম্পর্ক, ডেল এইচ এর সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করতেছি যে তোমাদের একদম টপিকস অনুযায়ী সাজানোর, কিন্তু অনেকে বলেছো যে শুধু কোশ্চেনগুলো দেখাই দিলে, কিন্তু কোশ্চেনগুলো দেখাই দিলে তোমাদের হয়তো অনেকের উপকার হবে, কিন্তু সব থেকে লসই হবে অনেকের, কারণ অনেকেই যেহেতু তোমরা শুরু থেকে আমি তোমাদের টপিক ধরে পড়িয়েছি, এখন হঠাৎ করে শুধু মাঝখান থেকে কোশ্চেন দেখাইলে তোমাদের এগুলো আসলে পরিপূর্ণ হবে না, অনেকেই বুঝতে পারবে না, সমস্যা হবে। এই জন্য আর অল্প কিছু ক্লাস আছে, আশা করি এগুলো আমি ধৈর্য ধরে দেখো, দুইটা ক্লাস নিয়ে আমি শেষ করে দিব, দ্রুত চেষ্টা করব। মেইন পড়ানো হয়ে গেছে বলা যায়, আজকের ক্লাসটা হলেই মনে করবো যে তোমাদের মেইন পড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, এখানে একটা সূত্র মনে রাখতে হবে আমাদের, গিবস হেমলস সমীকরণ অনুযায়ী। অনেক সূত্র আছে আমাদের, এগুলো কিছু কিছু সমীকরণ আমাদের সুবিধার জন্য আমাদের এগুলো মনে রাখাটাই আমাদের জন্য সব থেকে উপযুক্ত, কারণ আমাদের তো পরীক্ষার হলে এগুলো প্রতিপাদন করে বের করার সময় নেই। ঠিক আছে, এই জন্য সব থেকে ভালো হলো এই মনে রাখা। ঠিক আছে, তাহলে গিবস হেমলস সমীকরণ অনুযায়ী একটা সূত্র আছে, এটা হলো ডেল জি ইকুয়াল টু ডেল এইচ প্লাস টি ডেল ডেল জি, এই ডেল জি দ্বারা মূলত পরিবর্তন বোঝাচ্ছে, আর এটা হলো আংশিক অন্তরীকরণের জন্য। আর ডেল টি, আর এখানে পি, পি মানে এখানে তার চাপ স্থির, প্রেসারটা স্থির থাকবে, ছোট করে যে পিটা এখানে সাবস্ট্রেট আকারে দেওয়া আছে। তারপর ডেল এইচ হলো তার এনথালপির পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখলে খুব ইজি জিনিসটা, তাহলে এটা তোমরা 1 নং একটা ইকুয়েশন ধরতে পারো। আচ্ছা, তারপর দেখো, আমরা জানি এই যে একটু আগে আমরা যে সমীকরণটা প্রতিপাদন করে আসলাম, আমরা জানি ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা যদি এই ডেল জি এর মানটা উপরের সমীকরণে যদি তুমি বসাও, এই যে 1 নং সমীকরণে আমরা যেটা ধরেছিলাম, দেখো এখানে যদি ডেল জি এর মানটা বসাও, তাহলে কি হয়, মাইনাস এন এফ ই, এই যে পুরো মানটা আমরা বসিয়ে দিলাম ডেল জি এর পরিবর্তে, আর বাকি সব কিন্তু এখানে ঠিক থাকবে, শুধু আবার এখানে আরও একটা ডেল জি আছে, সেই ডেল জি এর জায়গায় আবারও এই মাইনাস এন এফ ইটা আমরা বসাবো। খুব ইজি, দেখো এই যে এন এফ ইটা এখানে বসাই, বাকি সব কিন্তু সূত্রের সাথে একটা সেম। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, শুধু একটা সম্পর্কের জন্য একটা সূত্র, জাস্ট এটা মনে রাখলেই বাকি সব ইজি। তারপর ডেল জি ইকুয়াল টু, এটা তো আমরা জানি। তারপর এখানে দেখো মাইনাস এন এফ ই ইকুয়াল টু মাইনাস ডেল এইচ মাইনাস এন এফ টি।
টিটা তো আগেই ছিল সূত্রের এখানে বাইরে, দেখো ব্র্যাকেটের বাইরে ছিল। আর এই যে মাইনাস, এটা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এই মাইনাস এই প্লাসে আমরা এটাকে প্লাসে মাইনাসে এটাকে আমরা সাইন চেঞ্জ হয়ে মাইনাস লিখতে পারি। তারপর আর এন এফ টা শুধু বাইরে নিয়ে আসি, দেখো মাইনাস এন এফটাকে বাইরে নিয়ে আসে এটার সাথে সাজিয়ে লিখলাম। ঠিক আছে, এই যা সম্পর্কটা ক্লিয়ার করার জন্য। তারপর দেখো তাহলে এখানে বাকি থাকে কি, ডেল থাকে আর ই থাকে, তাহলে ডেল ই বাই ডেল টি, আর এখানে পি মানে স্থির চাপে। তারপর এখানে একটু জাস্ট আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করেছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে, আচ্ছা না -1 দ্বারা গুণ করে নাই সম্ভবত, জাস্ট একটু পক্ষান্তর করছে আর কিছু না, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে একটা লাইন তোমরা এক্সট্রা করতে পারো, এটাকে আমি একটু এই পাশে নিয়ে যাই, ডেল এইচ মাইনাস এন এফ টি, তারপর ডেল ই আর ডেল টি। আমি একটু মুছে দিচ্ছি তোমাদের ক্লিয়ার ধারণা হওয়ার জন্য। আচ্ছা তাহলে এটা তো তোমরা বুঝতেছো, তাহলে এটা সাবস্টেট পি মাইনাস এন এফ ই। আচ্ছা এখন আমরা আমাদের রাখতে হবে এনথালপি, যে এনথালপি মানে এনথালপি সম্পর্কটা দেখাতে হবে, যেহেতু এখানে কোশ্চেনে বলছে এনথালপির সাথে সম্পর্ক, তাহলে ডেল এইচটা শুধু রাখবো আর বাকি যা আছে সব এই পক্ষে নিয়ে যাব। তাহলে এখানে তো আগেই ছিল মাইনাস এন এফ ই, তাহলে এইটা যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে সাইন ছিল কি, এই যে মাইনাস এই পাশে আমরা নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল এন এফ টি, আর বাকি অংশ এখানে ডেল ই বাই ডেল টি। এগুলো খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো আমাদের এনথালপির সমীকরণ। এটা কার সাথে এনথালপির সমীকরণ, ইএমএফ এর সাথে ডেল এইচ এর সমীকরণ। একটু আগে আমরা দেখেছি কি, ইএমএফ এর সাথে ডেল জি এর সম্পর্ক। আমরা কিন্তু কয়েকটা সম্পর্ক দেখতেছি, সম্পর্কগুলো কিন্তু পরীক্ষা আসে, তোমরা একটাও মিস দেওয়া যাবে না। ইএমএফ এর সাথে এইটা দেখছি আমরা কি, ডেল জি মুক্ত শক্তি, মুক্ত শক্তিকে ডেল জি দ্বারা প্রকাশ করে এটা। পরবর্তীতে আমরা দেখলাম ইএমএফ এর সাথে এনথালপি সম্পর্ক। পরবর্তীতে আমরা দেখব ইএমএফ এর সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক। ঠিক আছে, তিনটে সম্পর্ক আমরা এখান থেকে দেখলেই হয়ে যাবে। তাহলে এই যে আমরা সাম্য ধ্রুবক এখানে ইনট, এই যে ইনট বা তড়িৎচালক বল, এটা নির্দিষ্ট তাপমাত্রা, এটা কোষের জন্য একটা ধ্রুবক সংখ্যা, এই যে ধ্রুবক সংখ্যা ইনট, এই যে প্রমাণ কোষের জন্য, সেই জন্য ইনটটা এখানে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি, হ্যাঁ তাহলে এটা দেখো, এই যে তড়িৎচালক বল এবং কোষে সংঘটিত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তাহলে এটা কিন্তু এভাবে আসতে পারে যে সেল বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সাথে সেল বিভবের সম্পর্ক, এভাবেই পরীক্ষায় বেশি আসছে। সেল বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সাথে, মানে সেল বিক্রিয়া মানে কি, কোষ বিক্রিয়ার, এখানে লাগছে কোষে সংঘটিত বিক্রিয়া, একই কথা কিন্তু। সেল বিভব, সেল বিভব মানে এই যে এখানে যে এই যে তার তোমার পোটেনশিয়াল ছিল, যে আমরা যে তোমার যে এখানে তড়িৎচালক বলটা ছিল, ঠিক আছে, এখানে দেখি তড়িৎচালক বল ও সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক, হ্যাঁ ওই একই কথা, হ্যাঁ। তাহলে এইটা এভাবেও তোমার পরীক্ষায় হেডিং আকারে আসতে পারে, অথবা আসতে পারে যে ইএমএফ এর সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক। তাহলে যেটাই আসুক আমরা এভাবে প্রতিপাদন করব। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এর আগে আমরা এটা প্রতিপাদন করেছিলাম, দেখি হ্যাঁ সব কিছু ঠিক আছে, দেখি একটু এখানে কারেকশন, হ্যাঁ না ঠিক আছে। এই যে ই নটটা, হ্যাঁ ই সেল বিভব মানে ই, ঠিক আছে, হ্যাঁ সাম্য ধ্রুবকের সাথে সম্পর্ক, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা ওই আগের প্রথম এই যে একটু আগে যে আর্নেস্টের যে সমীকরণটা প্রতিপাদন করলাম, এই পর্যন্ত তোমাদের আর বোঝাতে হবে না আশা করি, এই পর্যন্ত সবই সেম। দেখো আবার একটা এখানে বিক্রিয়া ধরেছে, তারপর ওই যে আমি যে সূত্র দিয়ে দেখাইছিলাম সেইটা দেখাইছে, এখানে একটা লাইন করে নাই, যে এখানে শুধু সাধারণটা দেখাইছে, কিন্তু তুমি বলবা যে প্রমাণ মুক্ত শক্তি প্রমাণের ক্ষেত্রে তোমার এইটা হবে ডেল ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট, এটা আমি ওখানে দেখাই, তাহলে ওইটা এখানে হুবহু মানে লিখবা। এই পর্যন্ত বাকি সব সেম। তাহলে এইটা হলো, আচ্ছা এটা পরীক্ষায় আবার এভাবে আসে পরীক্ষায়, দেখো যে নার্নেস্টের সমীকরণটা আমি একটু আগে দেখালাম, এইটা পরীক্ষা এভাবে আসে যে উভমুখী কোষের জন্য তড়িৎচালক বলের সমীকরণ, বা এই যে পুরোটা এখানে এই যে এটা হলো তড়িৎচালক বল,
ঠিক আছে, বা আমরা সেল বিভব বলতে পারি, ঠিক আছে, সেল বিভবও বলা যায়। আচ্ছা, অথবা আমরা ইএমএফ এর সাথে সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তড়িৎচালক বলের সমীকরণ যা নান স্টেট সমীকরণ নামে, তাহলে উভমুখী কোষের ক্ষেত্রে যদি বলে নান স্টেট সমীকরণ প্রতিগণ, তাহলে কিন্তু এই সেম সমীকরণই। আবার তোমরা মনে করো না পরীক্ষার হলে যে এটা আলাদা, এটা সেম ইকুয়েশন, যেভাবেই আসুক, উভমুখীর ক্ষেত্রে আসুক, শুধু নান স্টেট সমীকরণ আসুক, আর যেভাবেই আসুক। আচ্ছা, তাহলে যদি কোষে সংঘটিত সকল বিক্রিয়ক এবং উৎপাদ প্রমাণ অবস্থায় থাকে, তখন তড়িৎচালক বল একে ই কে ই নট দ্বারা প্রকাশ করে। এটা আমরা আগের সমীকরণে বলেছি যে ই কে ই নট দ্বারা প্রকাশ করা যায় যদি বিক্রিয়ক উৎপাদ প্রমাণ অবস্থায় থাকে। তাহলে ই নটকে প্রমাণ তড়িৎচালক বল বলা হয়। তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোষের জন্য এটি একটি কি ধ্রুবক। আমরা বলে নিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় এটা কি একটা ধ্রুবক, মানে এটার মানটা ফিক্স থাকে। ঠিক আছে, অতএব আমরা সূত্র নিলাম যে ডেল জি নট ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম ই নট, তাহলে ডেল জি, এটা জাস্ট একটু রিঅ্যারেঞ্জমেন্ট করছে, অনেকের আবার বুঝতে অসুবিধা হতে পারে, এটা হলো বোঝার কথা সবার। তাহলে দেখো মাইনাস এন এফ ই নট ইকুয়াল টু ডেল জি নট। তাহলে ই নটটাকে এই পাশে রাখবো, তারপর ডেল জি নট, আর এটা এই পাশে তোমার এই মাইনাস হয়, এই পাশে নিয়ে আসলাম আমরা, অথবা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, তাহলে এন এফ এখানে হলো মাইনাস, এই জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করেছি। এখন আবার আমরা জানি যে দেখো ডেল জি ইকুয়াল টু মাইনাস আর টি লন কে। আচ্ছা, এটার বিস্তারিত প্রতিপাদন কি আছে তোমাদের এখানে? আচ্ছা, দেখিনি, দাঁড়াও, এটা আর টি লন কে, এটা হলো মূলত যখন এই যে মানগুলো এক হয়ে যায় সক্রিয়তা এবং আচ্ছা হ্যাঁ, এইটা এইটা আর কি, যে যখন আর কি এদের তোমার যে সক্রিয়তা, এই যে ডেল জি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এন এফ ই নট। তাহলে যখন এদের এই যে মানগুলো যখন এক হয়ে যায়, যে এক, আমি এই সূত্রটাই দেখাই, এই যে এখানে তোমাদের সুবিধার জন্য এই যে এই সূত্রটা খেয়াল করো, এই সূত্রটা যে চূড়ান্ত সমীকরণটা ছিল, তাহলে এখানে যখন এই যে এইটার মান যখন আমরা এক ধরবো, যে প্রমাণ অবস্থায় ধরলাম যে এরা দুইটা অনুপাত সমান হয়ে গেছে, তাহলে ধরলাম এটা এক, তাহলে এটার সূত্রটা এরকম হয়ে যায় কিন্তু ই ইকুয়াল টু তোমার আর টি, আর এই মানগুলো তো কনস্ট্যান্ট আমাদের জানা থাকবে, আর টি লন, আর এই পুরোটা সমান আমরা যদি কে বা কিউ এভাবে ধরা যায়, মাইনাস থাকবে কিন্তু আগে, তাহলে ইকুয়াল টু মাইনাস আর টি লন কে। এটার প্রতিপাদনটা দেখায়নি হয়তো, এই সূত্রে লাগে নাই, এটা হয়তো অন্য কোথাও দেখেছিলাম, জাস্ট তোমরা এখানে এটা মনে রাখতে হবে যে এটার সম্পর্ক আর কি ওই সূত্র থেকেই আসছে, যে ডেল জি নটের সূত্র থেকেই এটা আসছে, যে আর টি লন কে। আচ্ছা, তারপর দেখি আমি তোমাদের যদি এটার সাথে অ্যাড করা যায়, আমি একটা বিস্তারিত কারো জানার দরকার হলে আমাকে জানিয়ে, এটা বিস্তারিত দেখাবো অনেক। আচ্ছা, তারপর দেখো অতএব আমরা এইটা থেকে আমরা কি কি লিখতে পারি, তাহলে এখানে দেখো ডেল জি এর মানটা যদি আমি বসাই, ডেল জি নটের আমরা মান জানি কি মাইনাস আর টি লন কে। এই আর টি লন কে এটাকেই যদি আমরা কি ডেল জি নটের জায়গায় আমরা বসাই, তাহলে কি হবে আর টি বাই এন এফ আর লন কে, আর এই যে মাইনাস ছিল এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে লন কে। তাহলে এই সমীকরণটি হলো তড়িৎচালক বল ও সাম্য ধ্রুবকের ভিতরে সম্পর্কযুক্ত সমীকরণ। ঠিক আছে, এই সাম্য ধ্রুবক এখানে কিন্তু যে কে আসছে। ঠিক আছে, তাহলে এইটার সাথে এই যে ই নটের সম্পর্ক, তাহলে তড়িৎচালক বল বলুক অথবা সেল বিভব বলুক অথবা ইএমএফ বলুক, সবই মূলত এই যে এইটাকে প্রকাশ করতেছে, ই নটটাকে। তাহলে ই নটের সাথে তোমার সাম্য ধ্রুবকের সম্পর্ক প্রতিপাদন, তাহলে এভাবে করে এটা ইজিলি সলভ করে ফেলবা। আচ্ছা, ঠিক আছে, তারপর এখানে তোমাদের, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একই জিনিস। ঠিক আছে, ওইটাকে তোমার অনেক সময় তোমার ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই যে ইএমএফ বলা হয় অনেক সময়। ঠিক আছে, ওইটা কি আবার ইএমএফ মানেই তো তোমার ওই যে ওইটা কি বলা হয় এবার ই নট। ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স সংক্ষেপে আর কি ই নট বলে বা ই বলে, যেটা বলো একই জিনিস, সব কিছু সমার্থক শব্দ আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা আজকে ক্লাসটি ফ্রি দেখেছো, তোমাদের আশা করি এই ক্লাসটা থেকে অনেক উপকৃত হবে। আচ্ছা, ভৌত রসায়ন 2 এর সাজেশন চাই, আচ্ছা পারভেজ বলেছো। আচ্ছা, আসলে সাজেশনটা মূলত তোমাদের সাজেশন বলতে আমি
যেসব কোশ্চেন পড়িয়েছি এই যাবৎ আমাদের যে কোর্সের ব্যাচের স্টুডেন্ট, ওই কোশ্চেনগুলোর ভিতরে যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আমি দাগিয়ে দিব। এতে আবার অনেকে মনক্ষুণ্ণ হয় যে ভাইয়া বইয়ের সব কিছুই দিয়ে দিছে, ঠিক আছে, এই জন্য আমি এতটা আগ্রহ দেখাচ্ছি না যে সাজেশনের ক্ষেত্রে। অনেকে আবার 5-10টা কোশ্চেন কিনে ভাবে যে এগুলো থেকেই হয়তো সে পাশ করে ফেলবে, কিন্তু দেখা যায় এই মরিচিকের পিছনে পড়ে দেখা যায় অনেকেই বছরের পর বছরে রিটেক একবার যদি মানে ন্যাশনাল ইউনিভার্সিটি এত জঘন্য সিস্টেম। অনেক স্টুডেন্ট আমার কাছে এসে বলে যে ভাইয়া অনার্স শেষ করে ফেলছি কিন্তু এখনো ভৌত রসায়নে পাশ করতে পারতেছি না, বা জৈব রসায়নে পাশ করে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে তার সাবজেক্ট বেজে রয়েছে। তাহলে কেন তুমি মানে কিছু একটু কষ্ট করার বদলে কেন এত রিস্ক নিবা যাতে তোমার অনার্সটাই তোমার বৃথা হয়ে যায়? ঠিক আছে, এই জন্য আমি আসলে শর্ট সাজেশনের কখনোই পক্ষে না। আর এখন কোশ্চেনগুলো একটু খেয়াল করে দেখবা যে কোশ্চেনগুলো একটু তারা মানে যারা বই পড়ে বা বেসিক থেকে দেওয়ার ট্রাই করে বা একটু একটু হেডিং চেঞ্জ করে, একটু নতুনত্ব আনার ট্রাই করতেছে যেহেতু ন্যাশনালে সব কিছুই। তাহলে আমি জাস্ট তোমাদের পারি যে বিগত সালের কোশ্চেনগুলো যেগুলো আছে ওগুলোর ভিতরে আমি স্টার মার্ক করে দিতে পারি যে এইটা বেশি ইম্পর্টেন্ট। এগুলো দিয়েছিলাম সবাইকে ফ্রি, এগুলো তোমাদের জন্য, এগুলো ফি দিতে হবে না কারো। আর যারা কোর্সে ব্যাচে আছে তারা তো এমনিতেই পেয়ে যাবে, এগুলো আমি দিব কিছুদিন পরেই আর কি। আগে আমরা ক্লাসগুলো শেষ করতেছি আর কি। ঠিক আছে, তোমরা জাস্ট এখন তোমাদের পরামর্শ হলো যে বিগত সালগুলো যেগুলো আছে অ্যাটলিস্ট এগুলো যেন মিস না হয় শেষ মুহূর্তে। তোমরা এগুলো 14 সাল থেকে ট্রাই করবো দেখার জন্য। তবে যেগুলো বিগত সালে বেশিবার আসছে এগুলো বেশি ফোকাস করে দেখবা। এগুলোর ভিতর থেকে আশা করি আমরা ভালো একটা, যদি কমন আসে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। আর কিছু কোশ্চেন থাকে যেগুলো কনসেপ্ট থেকে বা সূত্র থেকে আনসার করে আসা যায় আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো। যদি আজকের ক্লাসটা ভালো লাগে তোমরা এটা শেয়ার করে দিতে পারো। আর যারা আমার লাইভে যারা যুক্ত আছো, কোর্সে যারা স্টুডেন্টরা যুক্ত আছো, তোমাদের পরবর্তী সেশন এখনই আবার শুরু হবে। আমি তোমাদের গ্রুপে এখন লাইভ নিব আর কি। ঠিক আছে, তোমরা লিভ নিও না, তোমাদের জন্য ক্লাস বাকি আছে এখনো। ঠিক আছে, যারা দেখতেছো লাইভটা শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।